নৌসিন, তুমি ড্রাগস নিয়েছো? নওশিন আঁতকে উঠে বলল, ওই না তো, আমি কেন ড্রাগস নিতে যাব? তোমার কি আমাকে এতটা খারাপ মনে হয় সাদ? আরশাদ লক্ষ্য করলো নওশিন ভীষণভাবে কাঁপছে, তার নিঃশ্বাসও ভারী হয়ে এসেছে। আরশাদের মাথাটার কিছুতেই কাজ করছে না, সব হিসাব যেন কেমন এলোমেলো হয়ে আসছে। যে মানুষটা সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার, সে নিজে আজ ড্রাগস নিয়ে পড়ে আছে। কথাকে গর্ভে ধারণ করার পর থেকে খুব স্বাভাবিকভাবেই নওশিন বদলে গেছে, তাই বলে এতটা বদলে যেতে হবে? আরশাদও আরও কয়েকবার নওশিনকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আরশাদ মেয়েটাকে কোলে তুলে সাবধানে নিয়ে গেল দোতলায়। এই অবস্থায় নওশিনকে কথার কাছে রাখাটা ঠিক হবে না, তাই তাকে নিয়ে শুইয়ে দিল পাশের ঘরটায়। ডাক্তারকে খবর দিতে হবে, কথাকে গিয়ে দেখে আসতে হবে। সামনে একটার পর একটা কাজ, কোনটা আগে কোনটা পরে করবে তা ভাবতেই হিমশিম খেতে হচ্ছে আরশাদকে। এত সব ভাবনার মাঝে হঠাৎ বেজে উঠল আরশাদের ফোন। স্ক্রিনে ভেসে উঠেছে ফারুকের নাম। ফারুক আরশাদের ম্যানেজার। লোকটার বয়স 60-এর কাছাকাছি, তবুও তার মধ্যে দায়িত্বজ্ঞানের কোনো অন্ত নেই। আরশাদ ক্যারিয়ারের শুরু থেকেই ফারুক আছে তার ম্যানেজার হিসেবে। বয়সের ভারে নুজ্জ ফারুক আগামী বছর কাজ থেকে অবসর নেবেন বলে আরশাদের হতাশার শেষ নেই। নতুন ম্যানেজার কিভাবে কাজ করবে কে জানে। ফোন রিসিভ করতেই শোনা গেল ফারুকের চিন্তিত কণ্ঠস্বর। স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। বিরক্তির প্রবল স্রোত বয়ে গেল আরশাদের উপর দিয়ে। একে তো বেচারা নওশিনের এই ঝামেলায় জর্জরিত, তার উপর আবার কি ঝামেলা বেঁধেছে। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হয়েছে? ফারুক ইতস্ততা করে বলল, ম্যাম, আজ সন্ধ্যায় জাগরণ পত্রিকার এডিটরকে ফোন করে বলছেন তিনি ড্রাগ নিচ্ছেন। আরশাদ হকচকিয়ে গিয়ে বলল, হোয়াট? জি স্যার, সাথে আবার একটা ছবিও পাঠিয়েছেন। বলে দিয়েছেন কালকে সকালে যেন বড় বড় হেডলাইনে খবরটা ছাপা হয়। তর্জনী দিয়ে কপাল ঘষতে ঘষতে গভীর চিন্তায় ডুবে গেল আরশাদ। আরশাদ চোখের সামনে নিজের সব থেকে প্রিয় মানুষটার ক্যারিয়ারের ক্ষতি সহ্য করতে পারবে না। বেশ খানিকটা সময় চিন্তা করে আরশাদ বলল, কে এমন পাগলামি করেছে নৌসিন? খবরটা একবার পত্রিকায় ছাপা হলে তো সর্বনাশ। দর্শকেরা নৌসিনের উপর থেকে মুখ ফিরিয়ে নিবে, যার অর্থ কেরিয়ার ভরাডুবি। ওদের মুখ বন্ধ করতে হবে। নিজেদের মুখ বন্ধ করার জন্য নিজেরাই ব্যস্ত হয়ে পড়ছেন স্যার। ওই এডিটর আমাকে ফোন করে টাকা চাইছে। কত চেয়েছে? 5 লাখ। কোনো মনে হয় সামান্য একটা নিউজ না করার জন্য 5 লাখ টাকা? যদি একে সামান্য নিউজ বলা যায় না, দেশের সব থেকে বড় সুপারস্টারের স্ত্রী হওয়ার সাথে সাথে সিনেমা জগতের জনপ্রিয় একটি মুখ নৌসিন, সে স্বেচ্ছায় মাদকের দুনিয়ায় গা ভাসিয়ে দিচ্ছে। এই খবর যে পত্রিকা পাবে সেই লুফে নেবে। টাকা দিয়ে আপাতত ওদের মুখটা বন্ধ করতে হবে। বাসায় এসে চেক নিয়ে যান ফারুক ভাই। পরবর্তী কয়েক ঘন্টা কাটলো প্রবল ব্যস্ততার মাঝে। ডাক্তার এসে নওশিনকে প্রাথমিক কিছু চিকিৎসা দিলেন, যদিও জ্ঞান ফেরার আগ পর্যন্ত সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ফারুক এসে চেক নিয়ে গেল। চেকটা জাগরণের অফিসে পৌঁছাতে পৌঁছাতে লেগে গেল আরও 1 ঘন্টা। দিনভর শুটিং শেষে ক্লান্তি ছেয়ে গেছে আরশাদের সমস্ত শরীরে, তবু চোখে এক বিন্দু ঘুম নেই। তার উদ্বিগ্ন চোখ দুটো স্থির হয়ে আছে নওশিনের উপর। ডাক্তার কি একটা ইঞ্জেকশন পুশ করে গেছেন তার শরীরে। মেয়েটা এখন শান্তির ঘুম দিচ্ছে। নওশিনের অপরূপ সুন্দর মুখটা জুড়ে খেলে বেড়াচ্ছে বিচিত্র এক স্নিগ্ধতা। গোটা একটা জীবন নির্বিঘ্নে এই মুখটার দিকে তাকিয়েই কেটে দেওয়া যায়। পুরোটা রাত দু চোখের পাতা এক করতে পারল না আরশাদ। নওশিনের হাত ধরে তার পাশেই বসে রইল। রোদের তীব্রতা চোখের উপরে পড়তেই উঠে বসলো নওশিন। মাথাটা তেজি ঘূর্ণির ন্যায় ঘুরপাক খাচ্ছে। চোখটা কচলে আশপাশটায় তাকাতেই সম্বিত ফিরে পেল নওশিন। মনে পড়ে গেল কাল রাতের কথা। মুহূর্তেই ধক করে উঠল বুকটা। হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যাচ্ছে। জীবনের সব থেকে বড় ভুলটা সে করে ফেলেছে কাল রাতে। আচ্ছা, আরশাদ কি কোনোভাবে জানতে পেরেছে ভুলটার কথা? জানলে নির্ঘাত কোনোদিনও ক্ষমা করবে না তাকে। আরশাদকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় আছে ছেলেটা? কাল রাতে তো নওশিন স্টোর রুমে ছিল, সেখান থেকে এখানে এলো কি করে? কথা কোথায়? কথা ঠিক আছে তো? একসঙ্গে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে। লম্বা একটা শ্বাস নিয়ে নওশিন বেরিয়ে গেল ঘর থেকে। সর্বপ্রথম খোঁজ নিতে হবে কথার। ছোট্ট মেয়েটা জন্মের পর থেকে এতটা দীর্ঘ সময় মাকে ছাড়া থাকেনি। পাশের ঘরে প্রবেশ করতেই দেখা পাওয়া গেল হাস্যোজ্জ্বল কথার। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল নওশিন। গভর্নেন্সের কোলে উঠে বিস্মিত দৃষ্টিতে ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে কণা।
নওশীন ছুটে গিয়ে কোলে তুলল মেয়েকে, অনবরত চুমুতে ভরিয়ে দিল তার মুখ। কিছুটা শান্ত হয়ে গভর্নেসকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, ও রাতে কিছু খায়নি। স্যার এসে পাউডার মিল্ক বানিয়ে দিয়েছেন ম্যাম, বাবু ওটাই খেয়েছে। অনুতপ্ততায় কেঁপে উঠল নওশীনের সমস্ত অন্তরাত্মা। জন্মের সময় কথার ওজন ছিল স্বাভাবিকের চাইতে কম। ডক্টর কড়া ভাষায় বলে দিয়েছিলেন বাচ্চাকে যেন পাউডার মিল্ক না দেওয়া হয়, তার সঠিক বৃদ্ধির জন্য প্রথম 6 মাস অন্তত মায়ের দুধ প্রয়োজন। আর সেখানে নওশীন বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও মেয়েটাকে পাউডার মিল্ক খেতে হলো। নিজের হাত মুখ ধুয়ে মেয়ের যত্নে অনেকটা সময় ব্যয় করলো নওশীন। নিজ হাতে গোসল করিয়ে দিল, খাইয়ে দিল। দুপুর 12টা-1টার দিকে কথা গভীর ঘুমে তলিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। মায়ের কোলে উঠে বসতেই কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়ল কথা। নওশীন এবার বের হলো আরশাদের খোঁজে। আরশাদ বসার ঘরে টিভির সামনে বসেছিল। নওশীন গিয়ে পাশে বসতেই ফোন নিয়ে ব্যস্ত ভঙ্গিমায় উঠে চলে গেল। এতটা মর্মাহত নওশীন এ জীবনে হয়নি। একটা ভুলই না হয় করেছে, তাই বলে তাকে এভাবে এড়িয়ে যাবে তার সব চাইতে প্রিয় মানুষটা? কিছুক্ষণ বাদে আবারও আরশাদকে পাওয়া গেল বাগানে। এ বাড়ির বাগানে প্রকাণ্ড এক দোলনা আছে। দোলনায় বসে সুইমিং পুলের স্বচ্ছ নীলাভ জলের দিকে তাকিয়ে আছে আরশাদ। নওশীন গিয়ে বসলো তার পাশে। তবু আরশাদ চোখ তুলে তাকাচ্ছে না তার দিকে। তার দৃষ্টি এখনো আবদ্ধ হয়ে আছে জলের দিকে। নওশীন আহত গলায় বলল, তুমি কি আমার উপরে রাগ করেছো সাদ? আরশাদ গম্ভীর গলায় বলল, না, তাহলে কথা বলছো না কেন? আরশাদ শুকনো গলায় বলল, কথা বলার কোনো কারণ নেই, তাই বলছি না। নওশীন অসহায় গলায় বলল, সাদ প্লিজ, আমার উপরে রাগ করে থাকলে রাগটা প্রকাশ করো, আমাকে বকাঝকা করো, কিন্তু প্লিজ আমার সঙ্গে কথা না বলে থেকো না। তুমি ড্রাগস নিয়েছো কেন? আই এম সরি। সরি ক্যান নট বি অ্যান অ্যান্সার। আমি জানি সাদ। নওশীনকে থামিয়ে দিয়ে আরশাদ অবিশ্বাসের সঙ্গে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না নওশীন, তোমার মতো একটা মানুষ ড্রাগস নিচ্ছে, যেখানে তুমি সবসময় ড্রাগসের বিরুদ্ধে কথা বলো। আমি এখনো ড্রাগসের বিরুদ্ধে সাদ, কিন্তু কথার মাঝপথেই থেমে গেল নওশীন। কেমন অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল মাটির দিকে। আর কিছু বলার মতো ভাষা যেন তার জানা নেই। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার কাছে এসবের কোনো ব্যাখ্যা নেই, তাই না? আছে সাদ, আমি পাগল হয়ে যাচ্ছি, নিজের মধ্যে নেই আমি। আই থিঙ্ক আই নিড হেল্প। মানে? নওশীন দীর্ঘশ্বাস ফেলে পরিষ্কার গলায় বলল, ইদানিং আমার খুব ডিপ্রেসড লাগে, একা একা থাকতে কষ্ট হয়। এমনটা সবসময় হয় না, তুমি যখন আশেপাশে থাকো সব তখন ঠিকঠাক। এই যেমন এখন আমার কোনো কষ্টই নেই, কিন্তু তুমি শুটিংয়ে গেলেই কষ্ট হয় আমার, দম বন্ধ লাগে, নিজের মধ্যে থেকেই হারিয়ে যাই আমি। গর্ভাবস্থায় পরবর্তী সময়ে কিছু মায়েদের ডিপ্রেশনের মুখোমুখি হতে হয়। হতে পারে এই ডিপ্রেশন সাময়িকী, আবার কখনো কখনো তা হতে পারে দীর্ঘ সময়ের জন্য। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আমরা এতটাই আনন্দে থাকি যে মায়ের মানসিক অবস্থার কথা চিন্তা করার কোনো অবকাশই থাকে না আমাদের মাঝে। নওশীনের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হয়নি। নওশীন আবারও ভীত গলায় বলল, কাল বিকেল থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমার হাত পা সব যেন অবশ হয়ে আসছিল। আমি বুসরাকে ফোন করে বললাম আমার খারাপ লাগার কথা। বুসরাকে মনে আছে, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। এতক্ষণ আরশাদ মনোযোগী শ্রোতার ন্যায় তাকিয়েছিল নওশীনের দিকে, যেন তার বলা একটা শব্দ না শুনলে অনর্থ হয়ে যাবে। কথার মাঝে নওশীনের এই প্রশ্নে আরশাদ কেবল হ্যাঁসূচক মাথা নাড়ল। নওশীন আবারও বলল, প্রেগনেন্সির পরবর্তী ডিপ্রেশন নাকি খুব নর্মাল, ওরও এমনটা হয়েছিল, বাচ্চার দিকে কোনো মনোযোগ দিতে পারতো না। তখন বুসরা ওই জিনিস নিয়েছিল, 2-3 বার নিয়েই কাজ হয়েছে, ও আবারও স্বাভাবিক জীবনে ফিরে গেছে। বুসরাই তো ও ট্রাক ড্রাইভারকে দিয়ে জিনিসটা পাঠিয়ে দিল। আরশাদ ছোট দীর্ঘশ্বাস গোপন করে বলল, এসব কথা আমাকে আগে বলোনি কেন নওশীন? এমনিতেই তুমি অনেক ব্যস্ত, তার উপরে আবার। নওশীনের কথা শেষ হবার আগেই আরশাদ তাকে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য কখনো আমার সময়ের অভাব হয়েছে? নওশীনও দুহাতে পরম আবেশে জড়িয়ে ধরল আরশাদকে। তার সকল শূন্যতা যেন পূর্ণতা পায় এই মানুষটার বুকে। বলো হয়েছে? না। আরশাদ বলল, তাহলে তোমার কোনো কষ্ট হলে সেই কথা সবার আগে আমার জানার অধিকার। বললাম তো
ভুল হয়ে গেছে। আরশাদ নওশিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা এক কাজ করি, আগামী সপ্তাহে শুটিং ক্যান্সেল করে আমরা কোথাও ঘুরতে যাই। এই সময়ে? অসুবিধা কি, ঠিক করে ফেলো কোথাও যাবে। না সাদ, তোমার শুটিংয়ে অনেক ক্ষতি হয়ে যাবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার বউয়ের প্রায়োরিটি সবার আগে। বর্তমানে পুরনো দিনের কথাগুলো ভেবে শিউরে উঠল নওশিন। জীবনটা এত সুখময় ছিল, ভাবলে নিজের প্রতি নিজের হিংসা হয়। আরশাদের ভালোবাসা ছিল তার সব থেকে বড় সম্পদ। সে তো চাইলেই পারত ওই সময়টায় নওশিনের পাশে না থেকে তার বিপক্ষে চলে যেতে, নওশিনের এই বিরাট ভুলটা নিয়ে তার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিতে, ভুল বোঝাবুঝির পাল্লা ভারী করে তার উপর থেকে মুখ ফিরিয়ে নিতে। এইসব ভালোবাসার পরিপন্থী বলে আরশাদ নওশিনের পাশে থাকে। এত বড় সত্যিটা দুনিয়া থেকে আড়াল করে রাখতে সর্বোচ্চটা করে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সর্বোচ্চ সহায়তা তাকে আরশাদই করেছে। যে কোনো সম্পদকেই পরম যত্নে আগলে রাখতে হয়, অবহেলায় ফেলে রাখলে তা ক্ষয় হয়ে যায়। নওশিনের এই সবচাইতে দামি সম্পদটার বেলায়ও তাই হয়েছে। এজন্যই তো নওশিন জীবনের থেকে বেশি ভালোবাসা মানুষটা আজ তাকে দেখতেই পারে না। বেলের শব্দ কর্ণকুহরে পৌঁছানোর সাথে সাথে কলমের কালি থেমে গেল অরার। পরীক্ষাটা শেষ করতে ঠিক 2 ঘন্টায় সময় লেগেছে। 1 সেকেন্ড বেশিও নয়, কমও নয়। আজকের পরীক্ষার জন্য খুব একটা পড়াশোনা করতে হয়নি তাকে। 2-1 বার বইয়ের পাতায় চোখ বোলাতেই অরার কাছে মনে হয়েছে পরীক্ষায় যা আসবে তাই সে পারবে। হলো ঠিক তাই। পড়াশোনা আর কাজের বেলায় নিজের প্রতি 16 আনা ভরসা আছে অরার। আরশাদ এই সময় কথাকে নিয়ে বেড়াতে যাওয়ায় বেশ সুবিধাই হচ্ছে। নির্বিঘ্নে পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে। আরশাদ না থাকলেও অরার কাজ থাকে। এই যেমন পরবর্তী শুটিংয়ে শিডিউল তৈরি করা, শিডিউল অনুযায়ী কস্টিউম ডিজাইনারকে কস্টিউম জোগাড় করতে বলা। আবার যে সকল প্রযোজক পরিচালকেরা আরশাদের সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে মিটিংয়ে ইচ্ছুক, তারাও যোগাযোগ করে অরার সঙ্গে। তাদের সঙ্গে এক দফা কথা বলে অরা আরশাদকে জিজ্ঞাসা করে তাদের সঙ্গে মিটিংয়ে সে আগ্রহী কিনা। আরশাদের তরফ থেকে সবুজ বাতি দেখা দিলে তবেই ঠিক করা হয় মিটিং। অরার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আরশাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করা। সেলিব্রিটিরা নিজেদের চর্চায় রাখতে ব্যক্তিগত জীবনের খানিকটা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। দেশের সব থেকে বড় সুপারস্টার সেই দৌড়ে পিছিয়ে থাকবে কেন? আরশাদ নিজের ব্যক্তিগত জীবনের ছবি অরাকে পাঠিয়ে দেয়, সেগুলোই ক্যাপশন দিয়ে পোস্ট করা অরার মাথা ব্যথা। অন্যান্য ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে নিজেদের মধ্যে খানিকক্ষণ আড্ডা দেয়, ক্যাম্পাস জুড়ে ঘুরে বেড়ায়, তৃপ্তি ভরে ক্যান্টিনে সিঙ্গারা খায়। অরার সেই সুযোগ নেই, তাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে। এক প্রযোজকের সঙ্গে মিটিংয়ে বসতে সম্মতি দিয়েছে আরশাদ, তার সঙ্গে মিটিংয়ের তারিখ নির্ধারণ করতে হবে। সীমা ক্লাস থেকে বেরিয়ে অপেক্ষা করছে অরার জন্য। অরা ক্লাস থেকে বেরিয়ে ক্লান্ত গলায় বলল, চাবি দে। সীমা হতাশ গলায় বলল, এখনই ফিরে যাবি? হ্যাঁ, তোকে বলেছি না কাজ আছে। একটু থেকে গেলে কি হয় ওরা? আমরা সবাই মিলে আজ মুখোশের কাজটা শেষ করব, তুই দেখবি না? দেখতেই তো চেয়েছিলাম, কিন্তু আজকের মধ্যে মিটিংটা ফিক্স না করলে স্যার আমার খবর করে দেবেন। সীমা ব্যাগ থেকে বাসার চাবি বের করে অরার হাতে দিয়ে বিরস কণ্ঠে বলল, এমন রসকসহীন মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। আগামী সপ্তাহে আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণ উপলক্ষে ভার্সিটিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা গণ্যমান্য ব্যক্তিদের আগমন ঘটে সেই সময়। অনুষ্ঠানকে সামনে রেখে ভার্সিটির শিক্ষার্থীরা দিনরাত কাজ করছে। সীমাও তাদের মধ্যে একজন। স্বেচ্ছাসেবক দলে নিজের নাম দেওয়ার পর থেকে দিনরাত এক করে সেবা দিয়েই যাচ্ছে। অরাকে কয়েকবার জোরাজুরি করা হয়েছিল, বেচারি কাজের পর পড়াশোনা সামলাতেই হিমশিম খায়, সে আবার স্বেচ্ছাসেবী হবে কি করে? অরা ক্যাম্পাস থেকে মূল দরজার কাছে যাবে, এমন সময় তার পথ আটকালো খুব কাছ থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর। ওরা ওরা দাঁড়াও। পেছনে ফিরে তাকাতেই গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল অরার। সাবের এই ছেলেটার কারণে আজকাল ভার্সিটিতে আসাও দুর্বিষহ হয়ে পড়েছে। যখন তখন পথ আটকে বলবে, আমাকে আরেকটা সুযোগ দাও ওরা। সুযোগ যেন ছেলের হাতের মোয়া চাইলো আর পেয়ে গেল। সাবেরের অনাকাঙ্ক্ষিত ডাকটা গায়ে না মেখে ওরা এগিয়ে গেল সামনের দিকে। এই ছেলেটাকে ভদ্রভাবে বহুবার বোঝানোর চেষ্টা করেছে ওরা। অনেকবার তাকে বলা হয়েছে এভাবে হুটহাট বিরক্ত না করতে, কথাগুলো সম্ভবত তার কর্ণকুহরে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সে কারণেই বারবার উড়ে আসে বিরক্ত করতে। এমন মানুষকে এড়িয়ে চলাই সর্বোত্তম। অরার পিছু নিয়ে সাবের ছুটতে ছুটতে একেবারে তার কাছে চলে এসেছে। অনবরত ডেকেই যাচ্ছে তার নাম। অরা এমন একটা ভাব করলো যেন তার পেছনে কেউ নেই। সাবের এবার এমন একটা কাজ করলো যার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। সাবের অরার হাত ধরে টেনে বলল, ওরা একটা বার আমার কথা শোনো।
অরার মাথায় যেন রক্ত উঠে গেল, কানের দুপাশ থেকে ইতিমধ্যে বাষ্প বের হতে শুরু করেছে। অগ্নিদৃষ্টিতে তাকালো সাবেরের দিকে। এমনিতেই অরা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, তবে কোনো কারণে তাকে রাগিয়ে দিলে আর রক্ষা নেই। অরা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, এই তোমার সাহস কি করে আমার হাত ধরার? মিশ্রভাষী অরার এমন কণ্ঠস্বর শুনে সাবের কিছুটা হকচকিয়ে গেল। ইতস্তত করে বলল, না মানে ওরা না মানে কি? তোমাকে কখনো কিছু বলি না তাই বলে ভেবেছো লিমিট ক্রস করে যাবে? কি বলার জন্য পথ আটকেছো তুমি? সুযোগ চাওয়ার জন্য? কোনো সুযোগ তুমি পাবে না, কারণ তুমি বিশ্বাসঘাতক, আর আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি। ওরা বিশ্বাস করো, ওরা শুধুমাত্র একটা ভুল ছিল। অরা কঠিন গলায় বলল, আমার কি মনে হয় জানো, তুমি এখনো নাটক করছো আমার সঙ্গে, অনুতপ্ত হওয়ার নাটক। মনে মনে এখনো তুমি আমাকে কাজে লাগিয়ে ভালো একটা চাকরি পেতে চাও, তাই না?